সভাপতি মহোদয়, বন্ধুবর মুস্তাফা সারওয়ার ফারুকি, মঞ্চে উপবিষ্ট এবং সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম। ফারুকি সাহেব আমাকে বলছেন আপনি এক্সটেম্পোর বলেন। আমি বললাম একটা ছোট লেখা আমি দিয়েছি, সময় তো সংক্ষিপ্ত, 10 মিনিটের বক্তৃতা, ভূমিকা করতেই 5 মিনিট শেষ হবে, সুতরাং আমি ওকে সংক্ষেপেই বলবো। নজরুল ইসলামের আবির্ভাব আমাদের সাহিত্যে এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্ব একই সঙ্গে শুরু হয়। আপনারা জানেন 1964 সনে একটা বিখ্যাত বই বের হয়েছিল আমাদের দেশে, এটার লেখক আনিসুজ্জামান। বইয়ের নাম হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। সেই বইয়ের কালটা খুব মজার। ইনি পিএইচডি থিসিস হিসেবে এটা লিখেছিলেন। 1757-তে শুরু, 1918-তে এসে শেষ বইটা, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। বইটা বের করেছিলেন পাকিস্তান রাইটার্স গিল্ড পূর্বাঞ্চল শাখা, যেটার নাম ছিল লেখক সংঘ পূর্বাঞ্চল শাখা। প্রকাশক ছিলেন অধ্যাপক মনির চৌধুরী। কালটা মনে রাখবেন, 1964 সন। সেখানে মনির চৌধুরী এবং আনিসুজ্জামান দুজনে বলছেন যে মুসলিম সাহিত্যের একটা নতুন পর্ব শুরু হচ্ছে নজরুল ইসলামের আবির্ভাবের সাথে। কিন্তু শুধু কি মুসলিম সাহিত্যের, এটা বাংলা সাহিত্যের একটা নবপর্বের সূত্রপাত। নজরুল যুদ্ধ থেকে ফিরলেন 1918-19 সনে, তার লেখাগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করলো। আপনারা জানেন 1922 সনের অক্টোবর মাসের 25 তারিখ তার অগ্নিবীণা প্রথম কবিতার বই বের হয়। দেখতে দেখতে কিন্তু 4 বছর পার হয়ে গিয়েছে নজরুলের সাহিত্যে আসার পর। মাঝখানে তিনি কি করতেন? সাংবাদিকতা। যুদ্ধ থেকে যারা ফিরে এসছেন তাদেরকে ইংরেজ সরকার বলছিলেন তোমাদের পুনর্বাসন করবে, একটা চাকরি দেব। যেমন চট্টগ্রামের মাহবুবুল আলম, উনি মুন্সেফের চাকরি নিলেন। নজরুল ইসলামকে এরকম একটা রেজিস্ট্রারের, সাব রেজিস্ট্রারের চাকরি দেওয়া হয়েছিল। কমরেড মুজাফফর আহমদের পরামর্শে তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করেছিলেন, অথবা তার ইন্টারভিউতে তিনি যাননি। তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করলেন। তার একটা নতুন পত্রিকা বের করেছিলেন, আপনারা জানেন 1920 সনে, এটার নাম ছিল নবযুগ। নবযুগ কথাটা আমাদের কাছে খুব জনপ্রিয়। আমাদের ইংরেজি পত্রিকার নামও নিউ এজ। ভারতের কমিউনিস্ট পার্টি যে পত্রিকা পরিচালনা করে তার নামও নিউ এজ। সেই পত্রিকায় 1920 সনে নজরুল অনেকগুলো সম্পাদকীয় নিবন্ধ লিখেছিলেন। আমি সেই সমস্ত নিবন্ধ থেকে 2-1টি কথা আপনাদের সাথে ভাগ করবো আজকে। এইটাই হচ্ছে আমার বক্তৃতা। বক্তৃতার নাম বলেছেন কাজী নজরুলের উত্তরাধিকার। নজরুলের উত্তরাধিকার নিয়ে তর্ক আমাদের দেশে আছে, এখনো শেষ হয়নি। আমি তর্কের মীমাংসা করতে দাঁড়াইনি, আমি শুধু তর্কের মধ্যে আরো 2-একটা প্রশ্ন যোগ করতে সম্ভবত দাঁড়িয়েছি। অনেকগুলো নজরুল ইসলাম কি মুসলমান না বাঙালি, এই জাতীয় তর্ক আছে, আমি সেই প্রশ্নে যাব না। নজরুল ইসলামের লেখা থেকে আপনারা দেখতে পাবেন আমাদের দেশের মুক্তি সংগ্রামের একটা পর্যায়ে যখন আমরা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করতে অবতীর্ণ হলাম যুদ্ধে, তখন যে ঘোষণাপত্র ছিল আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। নজরুলের লেখা পাঠ করলে আপনারা দেখবেন এগুলি নজরুলের কাছ থেকেই নেওয়া। আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। 1922 সনের 25 অক্টোবর নজরুলের অগ্নিবীণা প্রকাশিত হয়। পরের তারিখে 26 অক্টোবর আরেকটা বই বের হয়, যেটার কথা আমরা এত বেশি আলোচনা করি না, কারণ নজরুলকে কবি হিসেবে জানি, আমরা সঙ্গীতকার হিসেবে জানি, কিন্তু তিনি কত বড় চিন্তাবিদ ছিলেন সেটা অনেক সময় আমরা উপলব্ধি করি না। আমার ধারণা এখন আমরা উপলব্ধি করি না। তার বইটার নাম ছিল যুগবাণী। এই গোটা বিশেষ প্রবন্ধ তার চেয়ে কম হবে, এটা নিয়ে বইটা 1922 সনের 26 অক্টোবর মানে অগ্নিবীণা প্রকাশের পরের দিন বের হয়। কিন্তু বইটাকে 1 মাসও বাঁচতে দেন ইংরেজ সরকার। নভেম্বর মাসের 23 তারিখে বইটা সরকার বাজেয়াপ্ত করে এবং ভারতবর্ষ অথবা পাকিস্তান স্বাধীন হওয়ার আগে পর্যন্ত এই বইয়ের দ্বিতীয় মুদ্রণ হয়নি। সে বই অনেকগুলো মজার মজার প্রবন্ধ আছে, আমি তার 2-1টা প্রবন্ধ থেকে দেখাবো। আমি উদ্ধৃতিও দিয়েছি আপনাদের জন্য। এই লেখা যেটা একটা বুকলেট আপনারা এখানে ছেপেছেন, তা থেকে আমি 2-1টা উত্তরাধিকার পর করি। নজরুলের উত্তরাধিকার হিসেবে আমরা কি নেব এটা নজরুলের উপর নির্ভর করে না, আমাদের উপরই নির্ভর করে। আমি বলছি নজরুলের প্রথম উত্তরাধিকার হচ্ছে স্বাধীনতা। ভারতবর্ষে 1918 থেকে 2022 পর্যন্ত এই 5 বছর ছিল জাতীয় মুক্তি সংগ্রামের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে। আমরা সাধারণ জনপ্রিয় ভাষায় বলি
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন অ্যান্ড মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী প্রভৃতির খিলাফত আন্দোলন, যে আন্দোলনে মৌলানা আবুল কালাম আজাদও যুক্ত ছিলেন। নজরুল ইসলাম যুগপৎ এই দুই আন্দোলনের মধ্য দিয়ে সাহিত্যে প্রবেশ করেন। ঘটনাটা মনে হতে পারে আপত্তিক, একটা দুর্ঘটনা, কিন্তু বাস্তবে নজরুলের আবির্ভাব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ পর্যায়ে শেষ 30 বছর একসাথে শুরু হয়। সেই জন্য নজরুলের কয়েকটা সম্পাদকীয় নিবন্ধ থেকে কিছু পাঠ করলে আন্দাজ করা যাবে নজরুল কেমন ধরনের লোক ছিলেন। আপনারা অনেকেই জানেন আমি আহমদ ছফার ছাত্র। আমার গুরু আহমদ ছফাও মাঝে মাঝে নজরুল সম্পর্কে সুবিচার করেননি। আমি তার একটা গুরু নাশা বক্তব্য দিই। উনি বললেন যে কবি নজরুল ছিলেন কবি আবেগে দীপ্ত। জসিমউদ্দিন এবং নজরুল বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় প্রতিভাবান দুজন লেখক, কিন্তু তারাও মূলত আবেগ দ্বারা পরিচালিত হয়েছেন, তাদের মধ্যে পরিশীলিত চিন্তার প্রকাশ হয়নি। এটা হচ্ছে আহমদ ছফার অভিযোগ। কিন্তু নজরুলের প্রবন্ধগুলি কেউ যদি মনোযোগ দিয়ে পড়েন, আমি দেখবো যে এর মধ্যে একটা অপূর্ব যুক্তিশীলতা আছে। আমি আপনাদেরকে দেখাই। গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। খান আতাউরের সিনেমার নাম ছিল আবার তোরা মানুষ হ, 72 সনের পরে। এটা নজরুলের প্রবন্ধের শিরোনাম। এই নামা নিবন্ধ যোগে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন উদ্ধৃতি, বাস্তবিক আজ আমরা অধীন হইয়াছি বলিয়াই চিরকালে যে অধীন হইয়া থাকিব এরূপ কোনো কথা নাই। কাহাকেও কেহ কখনো চিরদিন অধীন করিয়া রাখিতে পারে নাই, কারণ ইহা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া কেহ কখনো জয়ী হইতে পারে না। উদ্ধৃতি শেষ। আমি বলছি নজরুলের উত্তরাধিকারের মধ্যে প্রথম উত্তরাধিকার হচ্ছে স্বাধীনতা, যেটা ফরাসি বিপ্লবেরও প্রথম উত্তরাধিকার ছিল, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। মজার ব্যাপার, বাংলাদেশের মুক্তি সংগ্রামের 3 ঘোষণার মধ্যে এটা উল্লেখ করা হয় নাই। লক্ষ্য করার বিষয়, তিনি শেষ করেন নাই, তিনি আরো একটু বেশি গিয়েছিলেন। তিনি বলছেন, এসা দিন নেহি রহেগা, চিরদিন কারোর সমান যায় না। আজ যে কপরদক্ষিণ ফকির, কাল তাহার পক্ষে বাদশা হওয়া কিছুই বিচিত্র নয়। অত্যাচারীকে অত্যাচারের প্রতিফলন ভোগ করিতেই হইবে। আজ আমি যাহার উপর প্রভুত্ব করিয়া তাহার প্রকৃতিদত্ত স্বাধীনতা, মনুষ্যত্ব ও সম্মান হনন করিতেছি, কাল যে সেই আমারই মাথায় পদাঘাত করিবে না, তাহা কে বলিতে পারে? শক্তি সম্পদের ন্যায্য ব্যবহারে বৃদ্ধি, অন্যায় অপচয়ে তাহার লয়। উদ্ধৃতি শেষ। আপনাদের মনে হতে পারে এটা 2024 সনের গণ আন্দোলনের উপর লেখা একটা প্রবন্ধ, কিন্তু এটা আসলে 1920 সনে লেখা। বই আকারে প্রকাশিত হয়েছে 1922 সনে। আজ থেকে 100 বছরের বেশি সময় পার হয়েছে, কিন্তু জিনিসটা কি তাজা। ইউরোপীয় মহাযুদ্ধের পর যে যুগ, তার নাম তিনি এবং মুজাফফর আহমদ মিলে রেখেছিলেন নবযুগ। পত্রিকার নাম তারা নিয়েছিলেন সেটাই, এবং এটা প্রকাশক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এটা একটা মজার তথ্য, অনেকের কাছে এটা উপাধিও ঠেকবে না। আমাদের দেশে ইতিহাস চর্চা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল গত 50 বছরে, শুধু আপনারা 15-16 বছরের কথা বলবেন, আমি তা বলবো না, যে 1947 সনের আগের যে স্বাধীনতা সংগ্রাম, সেটা সম্পর্কে আমরা এক প্রকারের চক্রান্তমূলক নীরবতা বজায় রেখেছিলাম। ভারতবর্ষে ইংরেজরা কোন বছর এই দেশ ছেড়ে চলে গেছে সেটা আমাদের দেশে উদযাপন করার কোনো উপায় ছিল না। এটা বলাও যাবে না, সরকারিভাবে তো নয়, বেসরকারিভাবে বললেও আপনাকে মনে করা বলা হবে রাজাকার। এই অবস্থায় গিয়ে আমরা পড়েছিলাম। এখন সেই অবস্থার অবসান হয়েছে কিনা আমি নিশ্চিত নই, তবু নজরুলের লেখা থেকে বলছি, সেই যুগের প্রার্থনা ছিল স্বাধীনতা। পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম তখন শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়েই প্রবল হতে থাকে। সেই বল নজরুল ইসলামের নজর একটু এড়ায়নি। তিনি লিখেছিলেন, উদ্ধৃতি, আজ যখন সমগ্র বিশ্ব মুক্তির জন্য, শৃঙ্খল ছিঁড়িবার জন্য উন্মাদের মতো সমস্ত শক্তি প্রয়োগ করিতেছে, স্বাধীনতা যজ্ঞের হোমানলে আবাল বৃদ্ধ বনিতা দলে দলে আসিয়া নিজের হৃৎপিণ্ড উপড়াইয়া দিতেছে, তাহাদের মুখে শুধু একটি বলি, মুক্তি মুক্তি মুক্তি। হস্তে তাহাদের মুক্তির নিশান, মুখে তাহাদের মুক্তির বিষ্ণু, শিয়রে তাহাদের মুক্তির তৃপ্তি ভরা মহাসর্বময় মৃত্যু। উদ্ধৃতি শেষ। এটা নজরুল ইসলাম সাধু ভাষায় লিখতেন, 100 বছরের বেশি হয়নি,
পত্রিকার সম্পাদকীয়, শুধু ইত্তেফাক এবং সলিমুল্লাহ খান লেখা এমন নয়, সাধু ভাষা এখন চলে। তো বলছে অথচ তার নিজ দেশে সংগ্রামীরা তখনও দ্বিধায় বিভক্ত। এই দেশে তখন হিন্দু মুসলিম দাঙ্গার পটভূমি প্রস্তুত হচ্ছে। নজরুল ইসলাম লিখছেন, নিজ জনসাধারণের কথা ভেবে ভেবে কাজী নজরুলের আক্ষেপ কোনো কুল পায়নি। তিনি দেখেছিলেন আপন দেশের স্থবির পরিবেশ। আমি আবার উদ্ধৃতি দিচ্ছি, আমার লেখার মধ্যে নিজের কোনো বক্তব্য নেই। আপনারা দেখবেন নজরুলের কথাগুলি এটাকে বলে, ওনার মুখেই ঝালটা খাচ্ছি, উদ্ধৃতি। তখনও মুক্তির সেই যুগান্তরের নবযুগেও আমরা কিনা পলে পলে দাসত্বের মনুষ্যত্বহীন আত্মসম্মান শূন্য ঘৃণ্য কাপুরুষের মতো অদূদিকে গড়াইয়া চলিতেছি। এতদূর নীচ হইয়া গিয়াছি যে আমরা যে কেহ এই কথা বলিলে উল্টো আবার কোমর বাঁধিয়া তাহার সঙ্গে তর্ক জুড়িয়া দিই। আমাদের এই বিতর্কের সবচেয়ে সাধারণ সূত্র হইতেছে দাসত্ব। গোলামি ছাড়িয়া দিলে খাইব কি করিয়া? কি নীচ প্রশ্ন! যেন আমাদের শুধু কুকুর বিড়ালের মতো উদরপূর্তির জন্যই জন্ম। উদ্ধৃতি শেষ। এই হচ্ছে নজরুল ইসলামের এক কাটা টুকরা। নজরুলের গান আমাদের ভালো লাগে, আমি দেখি তার গদ্য কিন্তু গানের প্রায় পাল্লা দেয়। আচ্ছা, এখন দিতে মনুষ্যত্ব বলতে উনি কি বোঝাচ্ছেন আমি সেটাই বলি। নজরুল বারবার একটা কথা লিখছেন, এক জায়গায় লার্জার হিউম্যানিটি, বৃহত্তর মনুষ্যত্ব। ইংরেজিও একটু তুমি লিখতেন, পাঁচে লোকে বলে নজরুল ইংরেজি জানে না, সেজন্য মাঝে মাঝে দেখলাম বর্তমান বিশ্ব সাহিত্য ইত্যাদি প্রবন্ধে তিনি একটু উদ্ধৃতি দিয়েছেন। আমি ইংরেজি ছাড়াই বাংলাটাই দিচ্ছি। সেই বছর আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজ শাসনের উপর ত্যক্ত বিরক্ত হইয়া যে সমস্ত খেলাফত আন্দোলনকারী বুঝতে পেরেছেন এখানে আর থাকা যাবে না, তারা দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছিলেন। তাদেরকে বলা হয় মুহাজির, উর্দু বহুবচনে বলে মুহাজিরিন। তাদেরকে 40 জনকে আফগানিস্তান পার হয়ে সেই সাবেক মধ্য এশিয়ার সীমান্তে ঢোকার সময় 40 জনকে গুলি করে ইংরেজ সৈনিকেরা মারে। ব্যবহার করে ভারতীয় সৈনিকদের, সেই প্রতিবাদে নজরুল একটি প্রবন্ধ লিখেছিলেন। আপনারা জানেন এই বইটি আমি আগেই বলেছি ইংরেজ সরকার 3 সপ্তাহের মধ্যে বাজেয়াপ্ত করে এবং এই বাজেয়াপ্ত ইংরেজ শাসন শেষ হওয়ার আগে শেষ হয়নি। সেই প্রবন্ধে তিনি মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে, এই নবযুগে সম্পাদকীয় বেরিয়েছিল এটা 1920-এ, সেটা যেন তরুণ নজরুল মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি নিবন্ধের বিসমিল্লাহ করেছিলেন আরো একটি প্রশ্ন দিয়ে। ইতিমধ্যে উদ্ধৃতি, আমরা ইহারই মধ্যে ভুলিয়া যাই নাই হতভাগ্য হাবিবুল্লাহ হত্যা বিভৎসতা। আজও মনে পড়ে সেই দিন, যেদিন খবর আসিয়াছিল যে সামরিক পুলিশের সঙ্গে একদল মুহাজিরিন গোলমাল করায় কাঁচা গাড়ি নামক স্থানে মুহাজিরিনদের উপর গুলি বর্ষণ করা হয়। একদল ভারতীয় সৈন্য 3 বার গুলি বর্ষণ করে, তাহাতে মাত্র 1 জন নিহত ও 1 জন আহত হয়। নজরুল লিখছেন, কোন মূর্খ বিশ্বাস করিবে একথা? তারপরের প্রশ্নটি আরো প্রাণঘাতী, আমি আবার উদ্ধৃতি দিচ্ছি। আমরা বলি একটি আঘাতের বদলে 3 বার গুলি বর্ষণ করা, এ কোন সভ্য দেশের রীতি? তোমাদের তো সিপাহী সৈন্যের অভাব নাই, বিশেষ করিয়া সেই সীমান্ত দেশে 40টি নিরস্ত্র লোককে তাহারা যদি সত্যি অন্যায় করিয়া থাকে সহজেই তো গ্রেফতার করিয়া লইতে পারিতে, তাহা না করিয়া তোমরা চালাইয়াছিলে গুলি। আর তাহাদের উপর যাহারা স্বদেশের স্বজনের মায়া মমতা ত্যাগ করিয়া চিরদিনের জন্য তোমাদের হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে চলিয়াছিল। উদ্ধৃতি শেষ। আপনাদের আবারও 2024-এর কথা মনে পড়বে। 24-এর উত্তরাধিকার দেখবেন অবস্থার বিশেষ পরিবর্তন হয় নাই। আমাদের বিগত সরকারকে আপনারা অনেকে ফ্যাসিস্ট বলেন, আমিও বলতে কসুর করব না, কিন্তু ভারতের ব্রিটিশ শাসন কি ছিল? ফ্যাসিস্ট শাসনের চেয়ে কোনো অংশেই কম ছিল না। নজরুল ইসলাম অনুবাদ করেছেন স্বেচ্ছাতন্ত্র, এখানে আছে, এই বইতেই আছে। নজরুল ইনস্টিটিউট এই বই বহুবার পুনর্মুদ্রণ করেছে, আমরা সকলে পড়েছি। আমি কইয়ের তেলে কই ভাসছি মাত্র। নজরুল ইসলাম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন, উদ্ধৃতি, তোমাদের একজনকে মারিলে আমাদের 1000 লোককে খুন করো, আর আমাদের হাজারো লোককে পাঁঠা কাটা করিয়া কাটিলেও তোমাদের কিছু বলিতে পাইব না। মনুষ্যত্বের, বিবেকের, আত্মসম্মানের, স্বাধীনতার উপর এত জুলুম কেহ কখনো সহ্য করিতে পারে কি? উদ্ধৃতি শেষ। এখন আমি লিখে রেখো 1 ফোঁটা শিশির বলে 2 একটা লাইন লিখলাম।
মনুষ্যত্ব কোন পদার্থের নাম? এই প্রশ্নের উত্তরে আরো কয়েকটি প্রশ্নের আশ্রয় নিয়েছিলেন নজরুল ইসলাম। তিনি এই কয়েকটি প্রশ্ন ইংরেজ শাসকদের উদ্দেশ্যে পেশ করলেন। উদ্ধৃতি: এই যে সেদিন হতভাগারা হাজার বছরের পরিচিত, সারা জীবনের সুখ দুঃখ স্মৃতি বিজড়িত বাপদাতার ভিটা বাড়ি, আত্মীয় পরিজন, জননী জন্মভূমির মায়া মমতা পরিত্যাগ করিয়া বড় দুঃখে বড় কষ্টে জীবনের সঙ্গে জড়ানো এইসব স্নেহ স্মৃতির বন্ধন জোর করিয়া ছিঁড়িয়া এক মুক্ত স্বাধীন অজানার দিকে পাড়ি দিতেছিল, ইহাদের বেদনা বুঝিবার অন্তর তোমাদের আছে কি? মনুষ্যত্বের এই যে মস্ত বড় একটা দিক, পরের বেদনাকে আপনার করিয়া নেওয়া, ইহা কি আর তোমাদের আছে? হে ইংরেজ। উদ্ধৃতি শেষ। পরের প্রশ্নটি ছিল আরো এক কদম আগানো, আগুয়ান, আপোষহীন। উদ্ধৃতি: স্বাধীনতাকে, মনুষ্যত্বকে এমন নির্মম ভাবে দুই পায়ে মারাইয়া চলিবে আর কতদিন? এই অত্যাচারের, এই মিথ্যার বুনিয়াদে খাড়া করা তোমাদের ঘর মনে করো কি চিরদিন খাড়া থাকিবে? এইসব অপকর্মের, এইসব অমার্জনীয় পাপের, এইসব নির্মম উৎপীড়নের জন্য বিবেকের যে দংশন, তাহা হইতে তোমাদের রক্ষা করিবে কে? এই মহাশাস্তির ভীষণতা আজও কি তোমাদের চোখে পড়ে নাই? উদ্ধৃতি শেষ। এখন আমি আরেকটু যোগ করলাম, মনে রাখা চাই ভারতের জাতীয় কংগ্রেস বা মহাসভা কখনো স্বাধীনতার দাবি তুলতে সাহস করেনি। তখন শুধু না, 1928 সালেও মতিলাল নেহেরু বলেছিলেন ভারতবর্ষকে, রিপোর্টের মধ্যে বলেছিলেন কানাডার মতো একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হোক। 1930-এর আগে তারা দেশের স্বাধীনতার কথা উচ্চারণ করতেও যেখানে ভয় পেয়েছিলেন, সেখানে নজরুল ইসলাম লিখছেন, এমনকি নবযুগের সূচনায় 1919 সালের এপ্রিল মাসে 13 তারিখ ইংরেজ সেনাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের গোলায় শত শত ভারতবাসীর যখন প্রাণ গেল, আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের উপহার নাইট উপাধি নাই করে দিলেন, তখনও কংগ্রেস নেতারা ঠাকুরকে অভিনন্দন জানাতে ভয় পেয়েছিলেন। কংগ্রেস থেকে তাকে কোনো মেসেজ পাঠানো হয়নি, তখন কংগ্রেসের অধিবেশন চলছিল। আর তরুণ নজরুল ইসলাম স্বাধীনতাহীনতা ও মনুষ্যত্বের অবমাননা যে এক পদার্থ, এক সুতোয় গাঁথা, তা ঘোষণা করে দিলেন সেই সময় 1920-এ। নজরুল ইসলামের এইসব প্রশ্ন ইংরেজ শাসনের বাস্তব পরাজয়ের আগে তার নৈতিক পরাজয়ের ঘোষণা দিয়েছিল। তিনি লিখছেন, তোমাদের অত্যাচারে জুলুমে নিপীড়িত হইয়া মানবাত্মার মনুষ্যত্বের এত পাশবিক অবমাননা সহ্য করিতে না পারিয়া মানুষের মতো যাহারা স্পষ্ট করিয়া বলিয়া দিতে পারিল যে, মুহাজিরিনদের কথা বলছেন, এখানে আর ধর্মকর্ম চলিবে না, ভারতবর্ষ হচ্ছে দারুল হারব, এটা দারুল ইসলাম নাই, তাই আমরা এই দেশ ত্যাগ করে চলে যাচ্ছি, এবং চিরদিনের মতো তোমাদের সংস্রব ছাড়িয়া তোমাকে সালাম করিয়া বিদায় লইল, সেই বিদায়ের দিনেও তাহাদের উপর সামান্য পশুর মতো ব্যবহার করিতে তোমাদের লজ্জা হইল না, দ্বিধা হইল না? সামান্য খুঁটিনাটি ধরিয়া, ছল করিয়া, গায়ে পড়িয়া তাহাদের সহিত গোলমাল বাঁধাইলে, হত্যা করিলে, আবার হত্যা করিলে আমাদেরই ভারতীয় সৈন্য দ্বারা। নজরুল ইসলাম যে নালিশ করলেন, তার বিচারক আর ইংরেজ নয়। আমাদের ছাত্রদের যখন গত সরকার গুলি করা শুরু করলো 16 জুলাই, তখন আমাদের কেউ আমরা বলেছিলাম, খুনির কাছে আবার কি বিচার চাইবেন আপনি? তো বলছেন নজরুল ইসলাম যে নালিশ করলেন, তার বিচারক আর ইংরেজ নয়। জাতি বিদ্বেষ বা বর্ণবাদ কি সদা পদার্থ, তাহার চোখে আঙুল ঠিকই দেখিয়ে দিলেন তিনি। উদ্ধৃতি: যাহাকে হত্যা করিলে তাহাকে হত্যা করিয়াও ছাড়ো নাই, তাহার লাশ, এটা পত্রিকা প্রকাশিত খবর থেকে উনি বলছেন, তাহার লাশ 3 দিন ধরিয়া আটকাইয়া রাখিয়া পচাইয়া গলাইয়া ছাড়িয়াছ। মৃতের প্রতিও এত আক্রোশ, এত অসম্মান কেবল তোমাদের সভ্য জাতি একা দেখাইতে পারিতেছে। তোমাদেরই কিচনার, লর্ড কিচনার মেহেদির কবর হইতে অস্থি উত্তোলন করিয়া ঘোড়ার পায়ে বাঁধিয়া ঘোড়দৌড় করিয়াছে। তোমাদের এই সৈন্যদল যে তাহাদেরই শিষ্য। না জানি আরো কত বাছাদের, আমাদের কত মা বোনদের খুলি উড়াইয়াছ, তোমরাই জানো। এই লর্ড কিচনার হচ্ছেন ব্রিটিশ ভারতের তৎকালীন প্রধান সেনাপতি, যার সাথে বিরোধের কারণে লর্ড কার্জন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন 1905 সালে। আচ্ছা, শেষ পর্যায়ে এসেছি আমি। শেষ সংখ্যা, সম্মান আর অসম্মান কি?
নজরুল ইসলামের যে 3 উত্তরাধিকার, যেটা না হলে আমার মনে হয় 2024 সনের গণ আন্দোলন তার এই অভূতপূর্ব সাফল্যের মাত্রা পেতেন না। এবং এর মধ্যে যে অসম্পূর্ণতা আছে সেটাও বলে আমি শেষ করব। 2024 সালের গণহত্যাকাণ্ডের 1 বছরও পার হয় নাই, অথচ এরই মধ্যেই কেউ কেউ এমন ভাব করছেন যেন এদেশে এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই নাই। কেউ কেউ, অথচ কে না জানে এই হত্যার মাত্রা, জালিয়ানওয়ালা বাগের হত্যার মাত্রা কেউ ছাড়িয়ে গিয়েছে। জালিয়ানওয়ালা বাগের ইতিহাসে বলছে 2000-এরও বেশি লোককে গুলি করে হত্যা করা হয়েছে। সমান সংখ্যক বা তার চেয়েও বেশি লোক আহত হয়েছেন, শুধু সাধারণ আহত নয়, যারা মরণাপন্ন আহত হয়েছেন। আমাদের জুলাই অভ্যুত্থানের নিহত গুলিবিদ্ধ একজন গত পরশুদিনে মারা গেছে থাইল্যান্ডের হাসপাতালে, হাসান, চট্টগ্রামে। সেই জন্য বলছি, নজরুল ইসলাম বলছেন এই কথা যে তোমাদের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড যিনি করেছেন তার জন্য একটা স্মৃতিস্তম্ভ করা দরকার। এটা আপনাদের মনে একটু খটকা লাগতে পারে। ওনার প্রবন্ধের নাম হচ্ছে ডায়ারের স্মৃতিস্তম্ভ। তিনি বলছেন শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ করবেন, কিন্তু যিনি হত্যাকাণ্ড করেছেন তাকে থুতু দেওয়ার জন্যে, আরব দেশে যেমন আছে শয়তানকে ঢিল মারা হয়, তার জন্য কি একটি স্মৃতিস্তম্ভ করবেন না? এটা নজরুল ইসলামের প্রস্তাব। দেখুন, আহা, এই মহাশয়দের কানে মনে হচ্ছে নজরুল ইসলামের সেই আত্মনাদ কখনো পৌঁছে নাই। ডায়ারের স্মৃতিস্তম্ভ নামক নিবন্ধের শুরুতে তিনি যা লিখেছিলেন তা আজকের দিনে যারা জুলাই আগস্টের গণহারে নরহত্যা জায়েজকে অস্বীকার করছেন তাদের বেলায়ও 16 আনা খাটে। অনেকে এখানে একটা ছোটখাটো পণ্ডিতি তর্ক করছেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবদের মতো, যে এটাকে গণহত্যা বলা যাবে কিনা। অবশ্যই জাতিসংঘের সংজ্ঞা অনুসারে বলা যাবে না, যেখানে জাতিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত থাকে। কিন্তু যে হত্যাকাণ্ডের মাত্রা গণহত্যার মতো, তাকে আমি লিখেছি গণহত্যাকাণ্ড, ম্যাসিভ ম্যাসাকার। সেই জন্য বলছেন, কাজী নজরুল লিখেছিলেন, উদ্ধৃতি শেষ, শুরু করছি, এটা আমার শেষ উদ্ধৃতি হবে। অত্যাচারীরা যুগে যুগে যত কিছু কীর্তি রাখিয়া গিয়াছে, এইখানে তাহাদের সব কিছুরই স্মৃতিস্তম্ভ আমাদের চোখে সুরের মতো বাজিতেছে। কিন্তু এই সেদিন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড সংঘটিত হইয়া গেল, যেখানে আমাদের ভাইরা নিজের বুকে রক্ত দিয়া আমাদের এমনভাবে উদ্বুদ্ধ করিয়া গেল, সেই জালিয়ানওয়ালা বাগের নিহত সব হতভাগ্যেরই স্মৃতিস্তম্ভ বেদনার শেলের মতো আমাদের সামনে জাগিয়া থাক। ইহা খুব ভালো কথা, কিন্তু সেই সঙ্গে তাহাদেরই দুশ্মন ডায়ারকে বাদ দিলে চলিবে কেন? এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। ইহার যে স্মৃতিস্তম্ভ খাড়া করা হইবে, তাহার চূড়া হইবে, নজরুল লিখছেন, এত উচ্চ যে ভারতের যে কোনো প্রান্তর থেকে তাহা যেন স্পষ্ট মূর্ত হইয়া চোখের সামনে জাগিয়া ওঠে। এই ডায়ারকে ভুলিব না। আমাদের মুমূর্ষ জাতিকে চির সজাগ রাখিতে যুগে যুগে এমনই জল্লাদ কসাইয়ের আবির্ভাব মস্ত বড় মঙ্গলের কথা। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। মঙ্গল যে অমঙ্গলেরই অপর নাম, সেটা আমরা সাম্প্রতিক ইতিহাসে দেখেছি। মঙ্গল কি বলে? উন্নয়ন। মঙ্গল কি? তোমার নিজের মঙ্গলের জন্য আমি তোমার বুকে একটা গুলি করবো, তোমার ভালোর জন্য। এটা হচ্ছে সেই ডায়ারের স্মৃতিস্তম্ভ যেন আমাদিগকে ডায়ারের স্মৃতি ভুলিতে না দেয়। তো আমিও এক ফোঁটা শিশির হিসেবে যোগ করলাম, 2024 সালে সংগঠিত গণহত্যাকাণ্ডের সাক্ষীরাও নিশ্চয়ই বলতে দ্বিধা করবেন না, নজরুল ইসলামের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার উপায় নাই। তারা কি অস্বীকার করতে পারবে এই কথাগুলো? উদ্ধৃতি, নজরুল লিখছেন, মানুষের, জাতির, দেশের যখন চরম অবনতি হয়, তখন এইরূপ নরপিশাচ জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হইয়া পড়ে। উদ্ধৃতি শেষ। আপনারা কি আজ নজরুলের কথা মতো এমন কোন স্মৃতিস্তম্ভ বানাবেন না, যাহার চূড়া বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে স্পষ্ট মূর্ত হইয়া চোখের সামনে জাগিয়া ওঠে? এখন এই হচ্ছে আমাদের নজরুল। তো নজরুল ইসলাম এই দেশে এসেছিলেন, কবি হিসাবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি গল্প উপন্যাসও লিখেছেন। তিনি শেষের দিকে সঙ্গীতে এত বেশি মনোনিবেশ করেছিলেন যে গোলাম মুর্শিদ সাহেব ঘোষণা করেছেন বিদ্রোহী রণক্লান্ত, এটা আপনারা জানেন। কিন্তু নজরুলের কবিতার যে বইটা প্রথম বেরিয়েছিল অগ্নিবীণা, তাতে মাত্র 12টি কবিতা ছিল। আমি তার
বাংলা ভাষায় তিনি যে তুর্কি নাচন নাচিয়েছেন, যে বিপ্লবটা করেছেন, আমার ধারণা এখন আমরা সেটা উপলব্ধি পুরোপুরি করিনি। একটা উদাহরণ দেই, বাংলা ভাষায় একটা শব্দ এখন ব্যবহৃত হয় কবিতায়, হলো বিয়াবান। ফজলুল আহমদ সাহেব অনেক ব্যবহার করেছেন। বিয়াবান মানে মরু প্রান্তরের মতো মরুভূমি। নজরুল ইসলাম যখন ব্যবহার প্রথম করলেন এটা ফজলুকের বহু আগে, তখন এটা আমার বিষয়ে বলছি, সবাই একমত হবেন না, তখন এটা মনে হয় স্বাভাবিক। ফজলুল আহমদ যখন ব্যবহার করেন তখন খানিকটা মনে হয় এটা চেষ্টাকৃত। আমি এই জন্য আপনাদের নজরুলের একটা কবিতা, যেটার নাম হচ্ছে আনোয়ার। নজরুল ইসলাম 7টা কবিতা এখানে লিখেছেন। একটা নাম কামাল, তুরস্কের বিপ্লবী নেতা, যিনি পরে আতাতুর্ক হয়েছেন। আরেকটা হচ্ছে আনোয়ার, যিনি তরুণ তুর্কিদের নেতা, কামালের বিপরীত পক্ষের লোক। এটা একটা মজার ব্যাপার, আগের লোক। তার নামে একটা কবিতা, শাতিল আরব নামে একটা কবিতা আছে, খেয়াপাড়ের তরণী নামে একটা কবিতা আছে, মুহুরম নামে একটা কবিতা আছে, রণবেরি নামে একটা কবিতা আছে, এবং শেষগুলো কোরবানি নামে একটা কবিতা আছে। এরকম 7টা কবিতা, আরো কবিতা আছে, বিদ্রোহী, আপনার ওই নূতনের কাতানোড়ে, এগুলি তো আছে আপনার জানেন, প্রলয় উল্লাস, রক্তাম্বর ধারিণী মা, ধূমকেতু ইত্যাদি কবিতার পর আমি শুধুমাত্র আপনাদের আনোয়ার কবিতার 2টা লাইন পড়ি। কি করে নজরুল এই কবিতাগুলো লিখলেন, মনে হবে যে পুরা উর্দু বাক্য তিনি বাংলা কাব্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটা কেমন করে সম্ভব? 1921 সালের দিকে লেখায় কবিতা, দেখতে পাচ্ছেন। কবিতাটা হচ্ছে একটা নাটকীয় পরিবেশে একজন সৈনিক, যার অস্ত্রগুলোর নাম ছিল আনোয়ার, তুরস্কের তরুণ তুর্কি যাদের বলা হতো তাদের একজন হচ্ছে আনোয়ার সেনাপতি। তিনি লিখছেন, একজন সৈন্য আত্মহত্যা করার পূর্ব মুহূর্তে বন্দি অবস্থায় নিজের বাহু নিজে কামড়াইয়া তার অস্ত্রগুলোকে স্মরণ করছেন, দ্রোণাচার্যের মতো। আনোয়ার হচ্ছে তার জন্য দ্রোণাচার্য, বলে এই দেশ এখন পরাজিত হয়ে গেছে ইংরেজদের কাছে। এটা নজরুলের প্রধান থিম, যে স্বাধীনতা, আমি তার এটা ইলাস্ট্রেশন দিচ্ছি, স্বাধীনতা, মনুষ্যত্ব এবং সম্মান। আমি যে সম্মান কথাটা ব্যবহার করলাম, এটা কি ইংরেজিতে অনুবাদ করলে বুঝতে পারবেন আমি কি বলে ফেলেছি। আপনারা এটাকে ইংরেজিতে বলে থাকেন আইডেন্টিটি। বাংলা ভাষার যে অপচয় আমরা করেছি, নষ্ট করেছি, আইডেন্টিটির অনুবাদ করেছি পরিচয়। আমি যে আইডেন্টিটির পরিচয় সম্মান নয়, এটা হলো সম্মান। তারা এটাকে না জানে পরিচয় অনুবাদ করেছেন, আর তারা মনে করেন আইডেন্টিটি মানে আইডেন্টিটি কার্ড। আমি যে পৃথিবীতে, আমিও মানুষ, আপনার মতো মানুষ, আমার এই যে আত্মসম্মান বোধ, এটাই নজরুলের তৃতীয়, আমি বললাম, উত্তরাধিকার আমরা পেয়েছি। স্বাধীনতা, মনুষ্যত্ব বোধ মানে অপরের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি যে শ্রদ্ধা, এটা হচ্ছে সম্মান। এটা হচ্ছে তথাকথিত এখানকার নষ্ট করা ভাষা, যেটা আনিসুজ্জামানের যে ভাষা নষ্ট করেছেন, তারা এটাকে পরিচয় বলে চালিয়েছেন। বর্তমানে সবচেয়ে শোচনীয় যে পরাজয়, ফেস্টিভ্যাল আমাদের কি ক্ষতি করেছে, সেটা আমাদের ভাষাটাকে প্রায় বিপর্যস্ত করে ফেলেছে। এখন আজকাল বাংলা পড়লে বোঝাই যায় না, বরঞ্চ বিরক্তি আসে। মানে বরং ইংরেজি বোঝা যায়, কিন্তু এই বাংলা বোঝা যায় না। নজরুলের কবিতা দেখেন কত স্বাভাবিক, অথচ নতুন। এটা হচ্ছে তেরেসবাতি। আনোয়ার, আনোয়ার দিলওয়ার তুমি, জোর তলোয়ার হানোয়ার, ন্যস্ত নাবুদ করো মারো যত জানোয়ার। ফার্সি কথা কত সুন্দর করে দিল, আজ তো বুধ, এর বিপরীতে নাস তো নাবুদ। আস মানে থাকা এবং হওয়া, এটা হলে না থাকা, নষ্ট করে ফেলা। নাস্তা নাবুদ আমরা বাংলা কথায় বলি। আনোয়ার আফসোস বখতেরই সাবদোষ, রক্তেরও নাই ভাই আর সে যে তাপজোশ, ভেঙে গেছে শমশের, পড়ে আছে খাপকোষ। আনোয়ার আফসোস, আনোয়ার, আনোয়ার সব যদি শুনশান, তুমি কেন কাঁদোয়ার? দুনিয়াতে মুসলিম আজ পোশাক জানোয়ার। আনোয়ার আর না, দিল কাঁপে কার না, তলোয়ারে তেজ নাই তুচ্ছ স্মারনা, ওই কাঁপে থরথর মদিনার দ্বার না। আনোয়ার আর না, আপনার যেটাকে ইজমির বলা হয়, এটাকে আগে স্মারনা বলা হতো, গ্রিক নাম। এই শহর নিয়ে লড়াই হয়েছিল, যেখানে গ্রিকদের পরাজিত করেন তিনি। এই জন্য তুচ্ছ স্মারনা। ঘটনাচক্রে আনোয়ার, কামাল পাশার জন্ম ওই শহরে। আনোয়ার, আনোয়ার বুক ফেড়ে আমাদের কলিজাটা টানোয়ার, খুন করো, খুন করো ভীরু যত জানোয়ার। আনোয়ার জিঞ্জির পরামরা খিঞ্জির, খিঞ্জির মানে শুকর, শৃঙ্খলে বাজে শোনো রোনারিন জিনকে, নিগলিত ফুয়ারা বনহির ফিনকে। এই যে রোনা শব্দটা একটা উর্দু শব্দ, কাঁদা, কিন্তু বাংলা এমন ভাবে এনেছেন আপনি টেরি পাবেন না। শৃঙ্খলে বাজে শোনো রোনারিন জিনকে, নিগলিত ফুয়ারা বনহির ফিনকে, গর্দানে জিঞ্জির শৃঙ্খল। আনোয়ার, আনোয়ার দুর্বল গিদ্ধরে কেন তোর পানোয়ার,
গিদ্দর একটা কঠিন শব্দ, মানে শ্রীগাল। জোরওয়ার, শের কই, বাঘ। জেরবার, জানোয়ার। আনোয়ার, মুশকিল। জাগা, কঞ্জুস দিল। ঘিরে আসে দাবানল, তবু নাই হুঁশদিল। ভাই আজ শয়তান, ভাই আমারে ঘুষকিল। আনোয়ার, মুশকিল। আনোয়ার, আনোয়ার, বেঈমান মোরা, নাই জান আদ খানোয়ার। কোথা খুঁজে মুসলিম, শুধু বুনু জানোয়ার। আনোয়ার, সব শেষ, দেহে খুন অবশেষ। ঝুটা তেরি তলোয়ার, ছিন লিয়া জব দেশ। আওরাত শম ছি ছি, ক্রন্দন রব পেশ। পুরা উর্দু বাক্য ঝুলাই দিয়েছেন দেখেন। ঝুটা তেরি তলোয়ার, ছিন লিয়া জব দেশ। কিন্তু কেউ টের পায় না এটা উর্দু। নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, অথবা কামাল তুনে কামাল কিয়া ভাই। এটা নজরুল ইসলামের পক্ষে লেখা সম্ভব ছিল। আনোয়ার, আনোয়ার, জনহীন এ বিয়াবানে নিচে পস্তানোয়ার। আজও যারা বেঁচে আছে তারা খেপা জানোয়ার। আনোয়ার, কেউ নাই, হাতিয়ার সেও নাই। দরিয়াও থমথম, নাই তাতে ঢেউ ছাই। জিঞ্জির গলে আজ বেদুইন দেওবাই। আনোয়ার, কেউ নাই। আনোয়ার, আনোয়ার, যে বলেছে মুসলিম জীব ধরে টানো তার। বেঈমান জানে শুধু জানটা বা চানুসার। আনোয়ার, ভিক্ষার। আঁধে ঝুলি, ভিক্ষার। তলোয়ারে শুরু যার স্বাধীনতা শিক্ষার। যারা ছিল দুর্দম তারা আজ দিকদার। আনোয়ার, ভিক্ষার। আনোয়ার, আনোয়ার, দুনিয়াটা খুনিয়ার, তবে কেন মানুয়ার। রুদিরের লোহ আঁখি, শয়তানি জানুসার। আনোয়ার, পঞ্জায়, মৃতালোকে সমঝায়। ব্যথাহত বিদ্রোহী, দিল নাচে ঝঞ্ঝায়। খুন খেকো তলোয়ার, আজ শুধু রাম চায়। আনোয়ার, পঞ্জায়। আনোয়ার, আনোয়ার, পাশা তুমি নাশা হও, মুসলিম জানোয়ার। ঘরে যত দুশ্মন, পরে কেন হানুমার। আনোয়ার, এসো ভাই, আজ সব শেষ যায়। ইসলামও ডুবে গেল, মুক্ত স্বদেশ নাই। ত্যাগ ত্যাগী বরিয়াছি, ভিখারির বেশতাই। আনোয়ার, এসো ভাই। তখন আরেকজন চিৎকার করে বলে, এ খোদা, এ আলী, লাও মেরি তলোয়ার। তখন বলে, ওকে ওকে ছলার, নামা মারা জানকে মিছে তরছনোয়ার। আনোয়ার, আনোয়ার, আ আ করে সে মারা গেল। ধন্যবাদ আপনাদের।